কথায় বলে আনন্দনগরী কলোলিনী কলকাতার পথে পথে ছড়িয়ে রয়েছে ইতিহাসের মণিমুক্ত, তা সেই উত্তরেই হোক বা দক্ষিণেই হোক। তা আমি সেই চিন্তা করে একদিন বেরিয়ে পড়লাম একটি মন্দিরের সন্ধানে, সেটি হলো শোভাবাজারে। শোভাবাজার মেট্রো রেল থেকে বেরিয়েই সামনেই পড়বে এই মন্দিরটি। এই মন্দিরটির নাম হচ্ছে লাল মন্দির। যদিও এর পোশাকি নাম যোগমায়া মন্দির, কিন্তু লোকমুখে এর নাম লাল মন্দির বলেই পরিচিত। তা পৌঁছেই যখন গেলাম, তখন জেনে নেওয়া যাক সেই মন্দিরের ইতিহাস। চলো সেই মন্দিরের ইতিহাসটা জেনে নিই এবং সেটাই তোমাদের কাছে আমি এখানে তুলে ধরি। তবে বন্ধুরা, তার আগে একটা কথা বলে নিই, যারা আমার অপুর সাথে কিছুক্ষণ এই চ্যানেলে নতুন, তাদের সকলকেই আমি অনুরোধ করব, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তাহলে আমি যখনই কোনো নতুন নতুন, বিশেষ করে পৌরাণিক বা মন্দির সংক্রান্ত, ইতিহাসের তথ্য সংক্রান্ত কোনো ভিডিও আপলোড করব, তখন তোমরা সরাসরি সেটা দেখতে পাবে। এছাড়া আমি সকলকেই বলবো এই চ্যানেলটা প্রথম থেকে শেষ অবধি দেখতে, এবং তারপরে তোমাদের কোনো মন্তব্য থাকলে তোমরা অবশ্যই আমার কমেন্ট সেকশনে সেটা জানাতে পারো। যে কোনো সমালোচনা স্বাগত। সাথে সাথে এটাও বলবো, যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে, তোমরা লাইক করবে, শেয়ার করবে, তাতে অন্যরা দেখতে পাবে। এবং সর্বোপরি বলছি, আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, তাতে কি আমি আবার নতুন নতুন ভিডিও আপলোড করার একটা উৎসাহ পাবো। তো অনেক কথা বললাম, আর দেরি না করে এবার আমরা চলে যাই সেই মন্দিরের ইতিহাস জানতে। চলো। কলকাতার বিখ্যাত লাল মন্দির, এটার সম্বন্ধে বলার আগে একটু কলকাতার ইতিহাসটা জেনে নেওয়া দরকার। ঐতিহাসিক সূত্র থেকে জানা যায় যে জবচার্নক যখন কলকাতায় পা রাখেন, সেই দিনটি ছিল 24শে আগস্ট 1690 সাল। নমস্কার বন্ধুরা, আমি অসিত লাহিড়ী। আমার ইউটিউব চ্যানেল অপুর সাথে কিছুক্ষণ, এখানে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি এসেছি তোমাদের একটা ঐতিহাসিক মন্দিরের সম্বন্ধে কিছু বলতে। এটি ঐতিহাসিক হলেও এর অবস্থান কিন্তু আমাদের এই কলোলিনী কলকাতার রাজপথের মধ্যিখানে। সেই মন্দিরটার নাম লাল মন্দির, যেটা শোভাবাজার মেট্রো রেলের ঠিক সামনে অবস্থান করছে। তা চলো বন্ধুরা, আমরা চলে যাই সেই মন্দিরের কাছে। কলকাতার বিখ্যাত লাল মন্দির, এটার সম্বন্ধে বলার আগে একটু কলকাতার ইতিহাসটা জেনে নেওয়া দরকার। ঐতিহাসিক সূত্র থেকে জানা যায় যে জবচার্নক, তিনি কলকাতায় পা রাখার কিছুদিন পরেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন রাজ কর্মচারী হিসেবে হুগলি নদীর পূর্ব প্রান্তে জলা জঙ্গল ঘেরা সুতানটি গ্রামে একটি বাণিজ্য কুঠি নির্মাণ করেছিলেন। তারপর আরো কয়েক বছর পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যারা ব্রিটিশ আমলে যে কোম্পানিটা তৈরি হয়েছিল ভারতবর্ষ শাসন করার সময়, সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1698 সালের 10ই নভেম্বর তৎকালীন বেহালার সাবর্ণ রায়চৌধুরী পরিবারের কাছ থেকে 1300 টাকার বিনিময়ে 3টি গ্রাম কেনেন। এই গ্রাম 3টি হলো সুতানটি, গোবিন্দপুর ও
ও ডিহি কলকাতা। কেনেন বললে ভুল হবে, তাদের জমিদারি থেকে তারা এটি সত্ত্ব নেন বা সত্ত্ব কেনেন। যে জমিদারিটা ছিল, মানে সাবর্ণ রায়চৌধুরীদের এই সমগ্র জমিদারিটা ছিল মুঘল সম্রাট আওরঙ্গজেবের নাতি যুবরাজ আজিম উস খানের অধীন। এরপর এই তিনটি গ্রামকে একত্রিত করে জব চার্নক কলকাতা শহরের গোড়াপত্তন করেন এবং যেদিন তিনি কলকাতায় পদার্পণ করেছিলেন সেই 24শে আগস্ট দিনটাকে স্মরণ করেই কলকাতা শহরের জন্মদিন হিসেবে এই দিনটি পালন করা হতো। কিন্তু কলকাতা আদালতের রায় অনুযায়ী এখন আর এই দিনটিকে কলকাতার জন্মদিন হিসেবে মানা হয় না। কলকাতা শহরের 300 বছর যখন উদযাপন করা হয়, খুব ধুমধাম করে উদযাপন করা হয়েছিল। ঠিক তার পরপরই সাবর্ণ রায়চৌধুরী বংশধরেরা কলকাতা আদালতে একটি মামলা করেন এবং সেই মামলাটি যখন কোর্টের নজরে আসে তখন তারা আদালতে প্রমাণ করে দেন যে জোপ চার্নক ভারতের মাটিতে পা দেওয়ার অনেক আগে থেকেই দক্ষিণে বেহালা থেকে উত্তরে হালিশহর পর্যন্ত ছিল তাদের জমিদারির অন্তর্গত। তাই কলকাতা বলে কোনো বিশেষ অঞ্চলকে আলাদা করে চিহ্নিত করে তার জন্মদিন পালন করা ঠিক নয় এবং সেটা করাও আইনগতভাবে যায় না। সবটাই ছিল তাদের জমিদারির অন্তর্গত। তা এই তিনটি গ্রাম অর্থাৎ সুতানুটি, গোবিন্দপুর এবং ডিহি কলকাতা, এই তিনটি অঞ্চল ঠিক কলকাতার কোন অংশে ছিল? সুতানুটি, এটি ছিল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। তার কারণ গঙ্গার ঘাটা নিকটবর্তী ছিল এবং এখানে ঘাটে প্রচুর জাহাজের আনাগোনা লেগেছিল। সেটা ছিল মূলত হুগলি নদী তীরে যেহেতু অবস্থান, সেহেতু এই অঞ্চলটাকে একটা ভালো বাণিজ্য কেন্দ্র বা একটা খুব গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হিসেবে আস্তে আস্তে প্রতিষ্ঠা হয়। বর্তমানে যে অঞ্চলটি শোভাবাজার, সেটি ছিল আসলে সুতানুটি গ্রাম, যার জন্য তোমরা হয়তো দেখেছো যে মেট্রো রেল শোভাবাজার স্টেশনের নাম শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশন। এবার আসি গোবিন্দপুর। এই গ্রামটিও ছিল একটি গুরুত্বপূর্ণ অংশ, যেটা কলকাতার এখন যেটা মধ্যবর্তী অঞ্চল বা সেন্ট্রাল ক্যালকাটা বা সেন্ট্রাল কলকাতা বলে আমরা যেটা বলতে পারি, এটা হচ্ছে সেই অংশটা। বর্তমান ফোর্ট উইলিয়াম এবং তার সংলগ্ন অঞ্চল ঘিরেই ছিল এর অবস্থান। তৃতীয় গ্রামটি হলো ডিহি কলকাতা। এটি ছিল একটি মূলত জনপদ, কারণ গোবিন্দপুর ছিল মধ্যবর্তী অঞ্চল হলেও তখন লোক বসতি সেরকম ছিল না, কিন্তু ডিহি কলকাতা ছিল জনপদ, এখানে মানুষজনই বেশি বাস করত। তৎকালীন সময়ে ডিহি কলকাতার আর একটা নামও ছিল কালীকাটা, এই নামে বেশি পরিচিত ছিল। কথিত আছে যে এই নাম থেকেই আমাদের এই শহরের নাম কলকাতা বা কলিকাতা হয়েছিল। বর্তমানে ধর্মতলার উত্তর অংশে, অর্থাৎ ধর্মতলা থেকে যদি আমি আরো উত্তর দিকে আসি, সেই বউবাজার সংলগ্ন অঞ্চলটাই ছিল ডিহি কলকাতা এবং এটি ছিল গিরিশ পার্ক অব্দি এর বিস্তার ছিল। এই যে বললাম যে ডিহি কলকাতা বা তার নাম ছিল কালীকাটা, এই নাম থেকেই কলকাতা নামের উৎপত্তি বলে মনে করা হয়। কথিত আছে কোন একজন চাষি তখন ধান চাষ কেটে সে ফিরছিল তার বাড়িতে, পথে একজন ইংরেজ, তখন তো ইংরেজ আমলের সূচনা একদম শুরু, একজন ইংরেজ সেই চাষিকে জিজ্ঞেস করলো এই অঞ্চলের নামটি কি।
চাষি তো ইংরেজি জানে না, সে ভাবলো, তাকে জিজ্ঞেস করেছে এই ধান কবে কাটা হয়েছে, সেই উত্তর দিয়েছিল কালি কাটা। তা সেই কালি কাটা থেকে কালিকাটা বা কলিকাতা নামটার উৎপত্তি বলে মনে করা হয়, এবং ব্রিটিশদের কাছে সেই কালিকাটাটা ক্যালকাটা বলে প্রচারিত বা প্রশংসিত হয়েছিল। তা এগুলোই মনে করা হয়, এর সঠিক ইতিহাস না জানা হলেও এগুলোকেই মনে করা হয় কলকাতা নামের উৎস। তারপরে আমরা কলকাতা বা ক্যালকাটা বলে চিরদিন আমরা বলে এসেছি। 2001 সালের 1 জানুয়ারি আমাদের সরকারিভাবে ক্যালকাটার নামটা পরিবর্তিত হয়ে বর্তমানে এটি কলকাতা নামে পরিচিত, এবং সমস্ত ভাষায় এটি কলকাতা লেখা হয়। কলিকাতা বা ক্যালকাটা নামটা আর কোনো অস্তিত্ব আমাদের বর্তমানে নেই। এবার ফিরে আসি সেই লাল মন্দিরের কথায়, যেটা আগেই বলেছিলাম। কথায় বলে আনন্দনগরী বা আমাদের এই তিলোত্তমা কলকাতা শহরের ইতিহাসে পথে পথে ছড়িয়ে আছে ইতিহাসের নানা মণিমুক্ত। আর সেই ইতিহাসের সাক্ষী যদি ঠিক রাজপথের মধ্যে দাঁড়িয়ে থাকে, তাহলে তো নিশ্চয়ই অবাক হতে হয়। ঠিক সেরকমই একটি অবাক করা ইতিহাসের কাহিনী হলো এই লাল মন্দির। অনেকদিন ধরেই ভাবছিলাম, তারপরে মনস্থির করে একদিন এই ইতিহাস প্রসিদ্ধ মুক্তার সন্ধানে গিয়েছিলাম শোভাবাজারে। শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশন থেকে বেরোলেই ঠিক সামনেই চিত্তরঞ্জন এভিনিউ রাস্তার মধ্যখানে এই মন্দির। গাঢ় লাল রঙের রাস্তার উপরে এই মন্দিরটি আমরা সকলেই চিনি, এবং এই গাঢ় লাল রং বলেই একে আমরা লাল মন্দির বলেই এটাকে বলে থাকি। কিন্তু এই মন্দিরের পোশাকি নাম হচ্ছে যোগমায়া মন্দির। এটা হয়তো আমরা কেউই জানি না, বা জানলেও খুব অল্প সংখ্যক লোক জানি। আর এর ভেতরে যে বিগ্রহ আছেন তার নাম হলো শ্রী শ্রী পটিয়া কালী। এই পটিয়া কালী আর পুটে কালীর দুটো কিন্তু আলাদা, সুতরাং ওইটার সাথে আমরা এখানে একসাথে মিশিয়ে ফেলবো না। আমরা যারা কলকাতায় থাকি, বা বিশেষ করে উত্তর কলকাতায় বা উত্তর শহরতলি, অথবা যারা প্রয়োজনে অপ্রয়োজনে কলকাতা শহরে এসেছেন এবং এই শোভাবাজার অঞ্চলে যারা আনাগোনা আছে, তারা সকলেই হয়তো এই লাল মন্দিরটা রাস্তার মধ্যিখানে চিত্তরঞ্জন এভিনিউতে তারা সবাই দেখেছেন। কিন্তু এর ইতিহাস কি সবাই জানেন? হয়তো কেউ কেউ জানেন, কিন্তু যারা জানেন না তাদের জন্যই আমার এই উদ্যোগ। প্রশ্ন হলো, এই লাল মন্দির কেন ঠিক রাস্তার মধ্যখানেই অবস্থিত, এবং কেনই বা সরকারের তরফ থেকে এই মন্দিরটি সরানোর কোনো চেষ্টা করা হয়নি? কি এই লাল মন্দিরের ইতিহাস? এই সমস্ত উত্তরের সন্ধানে গিয়ে চলে গেলাম মন্দিরের বর্তমান পূজারী শ্রী নীলাম্বর ভট্টাচার্য মহাশয়ের কাছে। তাঁর কথায়, সে আজ অনেক বছর আগেকার কথা, সাল তারিখ সঠিকভাবে না বলতে পারলেও আনুমানিক 250-300 বছর তো বটেই। তখন এখানে ছিল একটি মাটির কুটির, সেখানেই তন্ত্র সাধনা করতেন আমারই কোন এক পূর্বপুরুষ। সেই মাটির কুটিরই ছিল তার তন্ত্র সাধনার মন্দির, আমাকে জানালেন পুরোহিত নীলাম্বর ভট্টাচার্য মশাই। সম্ভবত তখন কলকাতা শহরের শৈশব অবস্থা, কাছেই ছিল প্রবাহমান মা গঙ্গা। কালের বিবর্তনে সেই গঙ্গা এখন অনেকটাই পশ্চিমে সরে গেছে। তখন গঙ্গার ঘাট ছিল, শুধু ঘাট নয়, সেই অঞ্চলটাই ছিল ঘন জঙ্গল ঘেরা, এবং প্রচুর জঙ্গলি জন্তু জানোয়ারের বাসও ছিল। তারপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির দৌলতে আস্তে আস্তে সেই জঙ্গল কেটে জনবসতি বাড়তে থাকে। জনবসতি বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে এই মন্দিরেও ভক্তের সমাগম।
সেই সময় রাজা নবকৃষ্ণদেব 1733 সাল নাগাদ তিনি কলকাতায় এসে বসবাস স্থাপন করার সিদ্ধান্ত নেন। তিনি কলকাতায় এসে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে এই সুতানটি অঞ্চলটি তার স্বত্ব কিনে শোভাবাজার রাজবাড়ি প্রতিষ্ঠা করেন এবং সেই সময় থেকে এই অঞ্চলে জনবসতি আরো বেশি বাড়তে শুরু করে এবং একটি ঘন জনবসতিপূর্ণ স্থান হয়ে ওঠে। গড়ে ওঠে উত্তর কলকাতার একটি অন্যতম প্রাচীন পাড়া হিসেবে। রাজবাড়ি প্রতিষ্ঠার পরে এক ব্রাহ্মণ অমর কৃষ্ণ ভট্টাচার্য রাজা নবকৃষ্ণ দেবের বাড়িতে চণ্ডীপাঠ করতেন। তিনি ছিলেন তাঁদেরই কুলপুরোহিত। বর্তমান এই মন্দিরের সেবা নীলাম্বর ভট্টাচার্যের মুখে শুনলাম যে এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে রঘু ডাকাতের কাহিনী। এগুলো হয়তো কিংবদন্তি, এর সত্যি বা মিথ্যে এ সম্বন্ধে আমি কোনো মন্তব্য করব না, বা এর অধিক ইতিহাস আমার কাছেও কোনো তথ্যে আমি পাইনি। তার মুখেই যেটা শুনলাম সেটা আমি এখানে তুলে ধরার চেষ্টা করছি। প্রচলিত কিংবদন্তি অনুসারে সেই দুর্ধর্ষ রঘুনাথকের দল একসময় রাজবাড়ির সমস্ত সম্পত্তি লুট করে এবং যোগমায়া মূর্তিটিও লুট করে নিয়ে যায়। সেই যোগমায়া মূর্তিটি ছিল রাজবাড়ির অন্দরে। কথিত আছে মা কালীর স্বপ্নাদেশ পেয়েছিলেন সেই তাদের কুলপুরোহিত ঈশ্বর অমর কৃষ্ণ চক্রবর্তী। তিনি পরে মন্দির প্রতিষ্ঠা করেন। তিনি স্বপ্নে দেখেছিলেন রাজবাড়ির পুকুরে ডাকাতরা মা কালীর মূর্তিটি ফেলে গেছে। স্বপ্ন দেখে তিনি পরের দিন সকালে সেই পুকুরে 3 বার ডুব দেওয়ার ফলে তিনি সেই মূর্তিটি উদ্ধার করেন। রাজা নবকৃষ্ণদেব দেহত্যাগ করেন। 1797 সালে তিনি দেহত্যাগ করেন, কিন্তু তার বংশধরেরা তো বর্তমান ছিল। তাঁদেরই এক বংশধর, মানে রাজা নবকৃষ্ণদেবের এক বংশধর, তিনি একখণ্ড ওই যেখানে তার আদি মন্দিরটা ছিল, অর্থাৎ যে মাটির কুটিরটা ছিল, সেই অংশটা তিনি পুরোহিত অমর কৃষ্ণ ভট্টাচার্যকে দান করে যান এবং সেই দান করা জমিতেই 1884 সালে নির্মিত হয় বর্তমান এই মন্দিরটি। যদিও এটি তখন পাকা মন্দির ছিল না, হয়তো হোগলা পাতার ছাউনিযুক্ত মন্দির ছিল কিংবা মাটির বেড়াযুক্ত কোনো একটা মন্দির ছিল। মোট কথা সেটি কোনো পাকা মন্দির ছিল না। তখন যদিও এখানে পাকা রাস্তা ছিল না, কারণ কাছেই ছিল গঙ্গা এবং এটি গঙ্গারই একটি সন্নিহিত অঞ্চল ছিল। রাজবাড়ি তত্ত্বাবধানে এবং ব্রিটিশদের অনুগ্রহে এই মন্দিরটি পাকা তৈরি করে দিয়ে ব্রিটিশরা এটি পাকা তৈরি করে এবং এটি লাল রং করে দেয়। আজও সেই মন্দির একই চেহারা বর্তমান। 3 চূড়া বিশিষ্ট বাংলার 8 চালা রীতিতে এই মন্দিরটি তৈরি হয়। এই মন্দিরের বিগ্রহ, যেটা আমি আগেও বললাম, শ্রী শ্রী পুঁটিয়া কালী এবং মন্দিরটির নাম যোগমায়া মন্দির হিসেবে প্রতিষ্ঠা হলো। লাল রঙের এই মন্দিরটি লাল মন্দির বলে অধিক জনপ্রিয়। পুরোহিত নীলাম্বর ভট্টাচার্য যে জানালেন তার কথাতেই বলছি, অনেকেই মনে করেন রাজবাড়ির মেয়েরা শক্তি পুজোর জন্য এই মন্দির তৈরি করান। দেববাড়ির আরাধ্য দেবতা ছিলেন কৃষ্ণ, তাই শাক্ত পুজোর জন্য মন্দিরটি তারা বাড়ির বাইরে তৈরি করে গিয়েছিলেন। আর এই মন্দির থেকেই নাকি সুড়ঙ্গ পথে চলে যাওয়া যেত রাজবাড়ির অন্দরমহলে। এই মন্দির ঘিরে আরো অনেক অলৌকিক কথা আছে, সেই সমস্ত কথা এখানে বলা সম্ভব নয়, কেন আমার এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। শুধু উল্লেখ করে দিচ্ছি, রাস্তার ঠিক মাঝখানে এত বড় একটা মন্দিরের অবস্থান একটু অবাক করে। ব্রিটিশ প্রশাসকরা যখন রাস্তা তৈরির সময় বুঝেছিলেন এই রাস্তার মধ্যখানে মন্দির থাকলে রাস্তা তৈরির কাজে ব্যাপক অসুবিধা হবে
এবং রাস্তাকে প্রশস্ত করা যাবে না। হোক রাজার মন্দির, কিন্তু রাস্তা তৈরির কাজ সরকারকে। তাই তারা চেষ্টা করলেন এই মন্দিরটা ভেঙে সমানভাবে রাস্তা তৈরি করতে, কিন্তু মন্দির ভাঙা সম্ভব হলো না। নানা বাধাবিঘ্ন তৈরি হলো। শোনা যায় মন্দির তৈরির কাজে মন্দির ভাঙার উদ্যোগ নেওয়ার সময় কিছু শ্রমিকের রক্ত বমি হয়ে মৃত্যু ঘটে। সবটাই শোনা কথা, এর কোনো ঐতিহাসিক দলিল বা তথ্য পাওয়া যায়নি। শুধু পরাধীন ভারতেও নয়, স্বাধীনতার পরেও নানা সময় এই রাস্তা সম্প্রসারণের জন্য এই মন্দির ভাঙার প্রস্তাব ওঠে, কিন্তু প্রতিবারই নানা কারণে প্রস্তাব বাতিল করতে হয়। এরপর শহর কলকাতাতে যখন প্রথম মেট্রো রেলের কাজ শুরু হলো, সেই সময় মেট্রো রেলের কর্মকাণ্ডের সময় তৎকালীন রেলমন্ত্রী A.B.A. গনি খান চৌধুরীর অনুরোধ করে স্বয়ং ইন্দিরা গান্ধী এই মন্দিরটি অক্ষত রেখে সুড়ঙ্গ খননের জন্য অতিরিক্ত 3 কোটি টাকা বরাদ্দ করেছিলেন, যাতে মন্দিরের গায়ে কোন রকম আঁচ না পড়ে। তাই এই মন্দিরটি আজও আমরা অক্ষত অবস্থায় এখানে দেখতে পাচ্ছি। আজও সেই মন্দিরের মধ্যে যোগমায়ার পাশাপাশি পুজো পাচ্ছেন গোপাল অর্থাৎ শ্রীকৃষ্ণ, শিব, অন্নপূর্ণা সহ অন্যান্য নানা দেব দেবী। সব মিলে এক অদ্ভুত সহাবস্থান। মন্দির পরিচালনার জন্য আছে একটি ট্রাস্টিও, আর নিত্য পুজো ছাড়াও প্রতি বৃহস্পতিবার ও শনিবার বিশেষ পুজোর আয়োজন এখানে করা হয়। শুধু এলাকার মানুষজন নয়, পথ চলতি লোকেরাও এই মন্দিরে এসে উঁকি দিয়ে এখানে কিছু প্রণামীর পয়সা রেখে যান। সকলেই মনে করেন এই যোগমায়া দেবী খুবই জাগ্রত, কেননা এই মন্দিরের বয়স 250 থেকে 300 বছরের অধিক। মন্দিরের ভেতরে একটি ফলক আছে, সেই ফলক অনুযায়ী মন্দিরের ঠিকানা হলো 23-2 রাজা নবকৃষ্ণ স্ট্রিট, কলকাতা 6। তা বন্ধুরা, এই মন্দির যে কেউ এসে দেখতে পারো। মন্দির সাধারণত খোলা হয় সকালবেলা 7টা থেকে, খোলা থাকে বেলা 1টা অবধি, এবং বিকেলবেলা আবার 4:30 নাগাদ এই মন্দির খোলা থাকে রাত্রি 8টা থেকে 8:30 অবধি। কোনো নির্দিষ্ট সময়সীমা আমাকে পুরোহিত মশাই বলেননি, কিন্তু একটা আনুমানিক সময় বলেছেন। এখন শীত, গ্রীষ্ম বা বর্ষার সময়ের কিছু তারতম্য হতে পারে। তা যাই হোক, আমার এখানেই আমার মন্দিরের ইতিহাস বলা শেষ হলো। ভালো লাগলে লাইক দেবে, কমেন্টস করবে তো বললামই, সেই সঙ্গে শেয়ার করবে যাতে অন্যরা এটা দেখতে পারে, এবং সর্বোপরি যারা নতুন তারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তাহলে কি যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তাই সকলকেই অনুরোধ করব, আমার এই ইউটিউব চ্যানেল অপুর সঙ্গে কিছুক্ষণ এখানে তোমরা সাবস্ক্রাইব করো, কেননা আমি এই চ্যানেলে আমি কলকাতা শুধু নয়, আশেপাশে যত মন্দির আছে, বিশেষ করে পুরনো মন্দির, আমি তাদের সম্বন্ধে এখানে প্রতিবেদনের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি। তা আপাতত রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। এখন চলি, টাটা।